হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে এলিটে স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি তোমাদের জিওগ্রাফির সেকেন্ড টপিকটি নিয়ে, অর্থাৎ গ্রহ, সৌরজগতের মধ্যে পৃথিবী। এই গ্রহ, সৌরজগৎ, পৃথিবী এই সমস্ত কিছু জানার পূর্বে সৌরজগৎটা কোথায় আছে, গ্রহগুলি কোথায় আছে, গ্রহগুলির উৎপত্তি কিভাবে হয়েছে, পূর্বে কি অবস্থায় ছিল, তার আশেপাশের জগৎটা কেমন, এই সমস্ত কিছু জানাটা আমাদের প্রয়োজন। কেননা কখনো কখনো আমাদের যদি ভিতটা মজবুত না হয় বা কনসেপ্টটা ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু আমরা বাকি যেগুলো পড়বো পরবর্তীতে সেগুলো আমাদের বুঝতে একটু হলে অসুবিধা হবে। আর এই সমস্ত টপিক থেকে তো ভীষণই কোশ্চেন দেয়, তাই জন্য সবকিছুই আমরা একটু একটু করে জেনে রাখবো এবং যতটা আমাদের দরকার ততটা জানবো, কিন্তু একটু ডেপথ থেকে জেনে রাখবো যাতে আমাদের ভিতটাও মজবুত হয়ে থাকে। তো আজকে আমরা জানবো মহাবিশ্ব সংক্রান্ত কিছু বিশেষ তথ্য। আর তোমাদের কোশ্চেন আসতে পারে যে মহাবিশ্ব সম্পর্কে এই যে অধ্যয়নটা বা এই আলোচনাটা তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যাস্ট্রোনমি। রাশিয়াতে বলা হয় কসমোলজি। এবং তোমরা হয়তো যদি আগের ক্লাস করো বা আগের দিনে যে ক্লাসটা ছিল সেখানে তোমরা দেখতে পাবে আলেকজান্ডার ভন হামবোল্ট বলে আমরা একটা নাম পেয়েছিলাম, যিনি ছিলেন ফাদার অফ মডার্ন জিওগ্রাফি। তিনি একটি গ্রন্থ লিখেছিলেন কসমস, যেটি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে আলোচনা করে। তাহলে আজকে আমরা জানবো এই মহাবিশ্ব সম্পর্কে বেশ কিছু তথ্য, যেগুলো আমাদের না জানলেই নয়। এবং এই সমস্ত টপিক থেকে বা এই সমস্ত ব্যাপারগুলো থেকে ভীষণ কোয়েশ্চেন আসে এবং যেগুলো খুব কনফিউজিং থাকে কিছু কিছু সময়। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তাই আগে আমি বারবার বলে দিচ্ছি যে এই সৌরজগতের মধ্যে পৃথিবী, গ্রহ, এখানে ঢোকার আগে আমরা তার আগে অর্থাৎ মহাবিশ্বে কি কি আছে এই সমস্ত কিছু নিয়ে কিছু বেসিক ইনফরমেশন জেনে নেব, যেগুলো আমাদের সকলেরই খুব কাজে লাগবে। তো প্রথমে জানবো মহাবিশ্ব কি বা ইউনিভার্স কি। ইউনিভার্স বা মহাবিশ্ব কি? আমি আমার ক্লাসে যেটা বলে থাকি যে কোনো কিছু বলতে গেলে বা কোনো একটা ওয়ার্ড বলতে গেলে আমরা মনে মনে একটা কিছু কল্পনা করে ফেলি, তাই তো? তেমনি মহাবিশ্ব বা ইউনিভার্স বলতে গেলে যদি আমরা চোখ বন্ধ করে ভাবি, আমরা মনে মনে কি কল্পনা করব না? যদি কল্পনা করছি যে পৃথিবী অনেক গ্রহ আছে, তারা আছে, অনেক মানে এই সমস্ত সূর্য আছে, এই সমস্ত কিছু আছে, তাই তো? তাহলে এগুলো কিছুকেই সবকিছুকে নিয়ে হচ্ছে মহাবিশ্ব বা ইউনিভার্স। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে পৃথিবীকে ঘিরে, অর্থাৎ যদি এটা সৌরজগৎ হয়, যদি এটা সূর্য এবং তার পাশে নিজস্ব কক্ষপথে অনেক অনেক গ্রহরা ঘুরে চলেছে, তাই তো? এটা আমরা সকলেই জানি। তাহলে কি বলছে? পৃথিবী, এটা 3 নম্বরে থাকে পৃথিবী। তাহলে পৃথিবীকে ঘিরে অন্যান্য গ্রহরাও রয়েছে, তেমনই সূর্যও রয়েছে। তো পৃথিবীকে ঘিরে যে অনন্ত সর্বব্যাপী জগৎ, অর্থাৎ পৃথিবী কোথায় রয়েছে? না সৌরজগতে রয়েছে। সৌরজগতের মধ্যে কি রয়েছে? না সূর্য রয়েছে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য আরো অনেক গ্রহ রয়েছে। তাহলে পৃথিবীকে ঘিরে যে চারিদিকে সর্বব্যাপী যে জগৎ রয়েছে, যেখানে শুধুমাত্র সূর্য এবং অন্যান্য গ্রহ উপগ্রহ নেই, তার সঙ্গে সঙ্গে অনেক নক্ষত্র রয়েছে, জ্যোতিষ্করা রয়েছে, তাই তো? এই সমস্ত কিছুকে নিয়েই হচ্ছে গিয়ে কি না মহাবিশ্ব বা ইউনিভার্স। তাহলে ইউনিভার্স কি কাকে বলবো আমরা? পৃথিবীকে ঘিরে। যদি আমরা পৃথিবীটা না ইনক্লুড করি তাও হবে যে মহাবিশ্ব অর্থাৎ সৌরজগতের আশেপাশে যে সমস্ত কিছু রয়েছে, জ্যোতিষ্ক হোক, নীহারিকা হোক, তারপরে হচ্ছে ধূমকেতু হোক, সেই সবকিছুকে নিয়েই হচ্ছে আমাদের কি না মহাবিশ্ব বা ইউনিভার্স। তাহলে এই মহাবিশ্বটা কত বছর আগে গঠিত হয়েছিল, তাই তো? এটা অনেক সময় কোশ্চেন দেয় কি না মহাবিশ্ব সৃষ্টির কাল। অপশন দিয়ে দিল 13.8, 13.7, 13.9, এরকম ভাবে অপশন দিল। তখন কি হবে না মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 13.82 বিলিয়ন বছর আগে। মানে বুঝতে পারছো কত বছর আগে তৈরি হয়েছে? আমাদের মানে ধারণারও বাইরে। এত বছর আগে কি তৈরি হয়েছিল না এই মহাবিশ্ব বা ইউনিভার্স তৈরি হয়েছিল। মানে মহাবিশ্বে কি কি রয়েছে? সমস্ত কিছু। মহাবিশ্বে সমস্ত কিছু রয়েছে, সূর্য থেকে শুরু করে, বিভিন্ন গ্রহ থেকে শুরু করে, বিভিন্ন জ্যোতিষ্ক থেকে শুরু করে, সুপারনোভা বিস্ফোরণ হয় ওখানে, যেটা আমরা পরবর্তীতে পড়বো। তাহলে এই সমস্ত কিছু কোথায় রয়েছে? না মহাবিশ্বে রয়েছে। তাহলে এই এখন যেরকম আমরা মহাকাশকে যেমন দেখতে পাই, প্রাচীন কালে বা এই 13.82 বিলিয়ন
বছর আগেও কি এরকমই ছিল? না, এরকম ছিল না। তখন কি হতো? তখন প্রচুর পরিমাণে মহাবিশ্বে শুধুমাত্র বিস্ফোরণ হতে থাকতো। একটা গ্রহের সঙ্গে অপর গ্রহের ধাক্কাধাক্কি, একটা জ্যোতিষ্কের সঙ্গে অন্য জ্যোতিষ্কের ধাক্কাধাক্কি, এই সমস্ত কারণে মহাবিশ্বের চরম একটা পরিস্থিতি সব সময় হয়ে থাকতো। অর্থাৎ যদি আমরা বলি যে বর্তমানে একটা ঝড়, যেমন কালবৈশাখী ঝড় যদি আমরা এক্সাম্পল দিই, কালবৈশাখী ঝড়ে কি হয়? সব সময় ঘূর্ণিঝড়ের মতো পাক কেটে থাকে, সব মানে সবকিছু উপড়ে যায়, দুমড়ে মুচড়ে যায়। ঠিক তেমনই একটা ভয়ঙ্কর পরিস্থিতি, তার থেকেও বাজে পরিস্থিতি সব মানে অনবরত ঘটে চলতে কোথায়? না মহাবিশ্ব বা ইউনিভার্সে। তাহলে আমরা বুঝতে পারছি মহাবিশ্ব বা ইউনিভার্স কি? যেখানে সমস্ত কিছুই থাকবে, অর্থাৎ বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, জ্যোতিষ্ক, ধূমকেতু, অল সবকিছুই থাকবে কোথায়? না মহাবিশ্ব বা ইউনিভার্সে। যেখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, কত বছর আগে এটা সৃষ্টি হয়েছিল? না 13.82 বিলিয়ন বছর আগে এটি গঠিত হয়েছিল। এইবার আমরা দেখব কি না জ্যোতিষ্ক মণ্ডলী কি। জ্যোতিষ্ক মণ্ডলী মানে যেখানে অনেকগুলো জ্যোতিষ্ক থাকবে, এক কথায় সব রকমের জ্যোতিষ্ক নিয়ে কি হবে? না জ্যোতিষ্ক মণ্ডলী ক্রিয়েট হবে। যেমন চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা ছাড়াও অনুজ্জ্বল, নীহারিকা, পালসার, কৃষ্ণ বামন, কৃষ্ণ গহ্বর প্রভৃতি সবকিছুকে নিয়েই হচ্ছে কি না জ্যোতিষ্ক মণ্ডলী। জ্যোতিষ্ক মণ্ডলী বা লুমিনারিস। তাহলে জ্যোতিষ্ক মণ্ডলী যদি বলতে বলে আমরা কি বলবো? সমস্ত কিছু জ্যোতিষ্ক, তাই তো? গ্রহ হোক, নক্ষত্র হোক, নীহারিকা হোক, পালসার হোক, কৃষ্ণ গহ্বর হোক, তারপরে ধূমকেতু হোক, সূর্য হোক, এই সমস্ত কিছু, অর্থাৎ পৃথিবী থেকে শুরু করে চাঁদ, সূর্য, ধূমকেতু, নীহারিকা, এই সমস্ত কিছুই কি না এই সমস্ত কিছুই হচ্ছে এক একটা জ্যোতিষ্ক। আর মহাবিশ্বে কি রয়েছে? এই সব কিছুই রয়েছে। তাই এই সব কিছুকে একত্রে কি বলে? এই সব কিছুকে একত্রে কি বলে? না জ্যোতিষ্ক জ্যোতিষ্ক মণ্ডলী বলা হয় বা লুমিনারিস বলা হয়। তাহলে এই জ্যোতিষ্ক মণ্ডলী কোথায় থাকে? না মহাবিশ্বে থাকে। মহাবিশ্বে যা যা থাকে সবগুলোকে একত্রে কি বলে? না জ্যোতিষ্ক মণ্ডলী বলে। তাহলে এখানে কনফিউশন আর হওয়ার কোনো মানে কথা থাকলো না যে জ্যোতিষ্ক মণ্ডলী কি আর মহাবিশ্ব কি। মহাবিশ্ব মানে হচ্ছে যেখানে সমস্ত রকমের জ্যোতিষ্ক বিদ্যমান থাকে। আর জ্যোতিষ্ক মণ্ডলী কি? মহাবিশ্বের মধ্যে যা যা রয়েছে, গ্রহ, নক্ষত্র, সূর্য, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের জ্যোতিষ্ক, উল্কা, ধূমকেতু, নীহারিকা, পালসার, কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল, এই সমস্ত কিছুই কে একসাথে কি বলে? না জ্যোতিষ্ক মণ্ডলী বা লুমিনারিস। তোমরা দেখতে পাচ্ছ এটা মানে জ্যোতির্বিজ্ঞান নিয়ে বিভিন্ন ওই কাজ করা এরকম ভাবে করা হতো প্রাচীন যুগে। তো এই জ্যোতিষ্কগুলিকে আবার বিভিন্নভাবে ভাগ করা যায়। তো আমরা তো সবকিছুকে নিয়ে জ্যোতিষ্ক মণ্ডলী বললাম, তাহলে এগুলো তো একটা সিস্টেমেটিক ওয়ে থাকা দরকার, তাই না? তাই জন্য এই জ্যোতিষ্ক মণ্ডলীগুলিকে আবার প্রধান 7টি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি কি? যেগুলি হয়তো একটু অনুজ্জ্বল দেখতে, যেগুলি প্রচুর হয়তো অনেক প্রাচীনকালে সৃষ্টি হয়েছিল, সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল, সেগুলি কি? সেগুলিকে বলা হলো নীহারিকা বা নেবুলা। তারপরে কি? নক্ষত্র, অর্থাৎ নীহারিকার পরে তৈরি হয়েছিল কি না নক্ষত্র বা স্টার। তারপরে কি? আর একটা ভাগ কি? গ্রহ বা প্ল্যানেট, যেমন আমাদের পৃথিবী। তারপরে কি? উপগ্রহ বা স্যাটেলাইট, তাহলে আমাদের পৃথিবীর উপগ্রহ কি না চাঁদ। তারপরে কি? ধূমকেতু বা কমেট। একটি তোমাদের জন্য প্রশ্ন থাকলো, একটি অন্যতম ধূমকেতুর নাম বলো যেটি 1986 সালে দেখা গিয়েছিল, যেটি মানুষটা প্রথম দেখতে পেয়েছিল। চলো কমেন্ট করো এই ধূমকেতুটার নাম কি যেটা 1986 সালে দেখা গিয়েছিল এবং 75 বছর পর আবার দেখা যাবে। তারপরে হচ্ছে উল্কা বা মেটিওর, যেটা আমরা অনেকেই কি বলি? তারা খসা। তারপরে হচ্ছে গিয়ে ছায়াপথ বা গ্যালাক্সি, যেই ছায়াপথের মধ্যে সমস্ত কিছু বা সমস্ত গ্রহ নক্ষত্রগুলোই বিচরণ করে থাকে। এছাড়াও কি রয়েছে? না নক্ষত্রপুঞ্জ, যেখানে অনেকগুলো নক্ষত্র একসঙ্গে থাকে, যেটাকে দেখতে অনেকটা হয়তো একটা মানুষের মতোও লাগে, সেটা কি না নক্ষত্রপুঞ্জ। তারপরে কি? গ্রহাণুপুঞ্জ। গ্রহাণুপুঞ্জ কোনগুলো? যেখানে অনেকগুলো ছোট ছোট গ্রহ একসঙ্গে, গ্রহাণু থাকে, নট গ্রহ, এখানে গোলালে চলবে না, ওগুলো কিন্তু গ্রহ নয়, এগুলো হচ্ছে কি? গ্রহাণু। যেখানে অনেকগুলো গ্রহাণু একসঙ্গে থাকবে তাকে কি বলা হয়? না গ্রহাণুপুঞ্জ। তারপরে কি? সুপারনোভা। সুপারনোভাটা হয়তো অনেকেই এই নামটা জানো না, কিন্তু একটু পরে যখন আমি ডিটেইলে ডিসকাশন করব তখন কিন্তু সুপারনোভা এই ব্যাপারটা
পুরো ক্লিয়ার হয়ে যাবে। এটা খুবই দারুণ একটা বিষয় বা টপিক। তারপরে হচ্ছে কৃষ্ণ গহ্বর, এই সুপারনোভা থেকেই কিন্তু কৃষ্ণ গহ্বর সৃষ্টি হয়েছে, যেটা এক্ষুনি আমরা জানতে পারবো পরের স্লাইডে গিয়ে। তাছাড়া রয়েছে কি কুলীন গ্রহ, বামন গ্রহ। কুলীন গ্রহ কোনগুলো? এই সবকিছু গ্রহর আন্ডারেই পড়বে বা গ্রহর মধ্যেই পড়বে। কুলীন গ্রহ কোনগুলো, বামন গ্রহ কোনগুলো? একটা সংস্থা ছিল IAU, কি সংস্থা বললাম না? IAU, যার পুরো নাম কি না? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। এই সংস্থাটি কি করেছিল, প্রাগ বলে একটা দেশের রাজধানী আছে, সেই প্রাগে 2006 সালে একটা বৈঠক করেছিল। সেই বৈঠকে কি করেছিল না, গ্রহগুলিকে দুটো ভাগে ভাগ করেছিল। কি কি ভাগে ভাগ করেছিল? একটা হচ্ছে কুলীন গ্রহ আর একটা হচ্ছে বামন গ্রহ। তাহলে কুলীন গ্রহ কোনগুলো আর বামন গ্রহ কোনগুলো? কুলীন গ্রহ হচ্ছে সেই সমস্ত গ্রহ যেগুলি তার কক্ষপথে, অর্থাৎ যে কোনো, আমরা কি জানি বলো? আমরা জানি যে কোনো গ্রহই কি করে, এটা সূর্য তো, যে কোনো গ্রহই তার নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকে, তাই তো? আমরা সকলেই তো জানি যে কোনো গ্রহই হোক না কেন, সব গ্রহই তার নিজস্ব কক্ষপথে নিজে তো আবর্তন করছে, তার সঙ্গে সঙ্গে সূর্যটাকেও আবর্তন করছে, তাই তো? অর্থাৎ নিজ কক্ষপথে নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে পুরো সূর্যটাকেও সে একবারে পরিক্রমণ করছে। তাহলে যখন এই গ্রহগুলি নিজ কক্ষপথে ঘুরছে, তাহলে নিশ্চয় আমরা যখন রাস্তায় যাই, আমাদের রাস্তার মাঝখানে অনেক জ্যাম হয়, অনেক বাধা সৃষ্টি হয়, তাই তো? আমরা যদি কখনো রাস্তা যেতে যেতে অন্য একটা গাড়ি চলে এলো, আমরা কি করবো? আমরা তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবো, তাই না? কিন্তু সেই গাড়িটা কি করে আমাদেরকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যাবে। তেমন ভাবে গ্রহগুলো কি করে, যদি গ্রহদের রাস্তায়, অর্থাৎ গ্রহগুলোর কক্ষপথে যদি কোনো অন্যান্য বস্তু চলে আসতো, অন্যান্য কঠিন বস্তু চলে আসতো, তখন গ্রহগুলো কি করতো না, তাদেরকে নিজের কক্ষপথ থেকে সরিয়ে ফেলতো। এই ক্ষমতাগুলো গ্রহের মধ্যে ছিল। তাহলে যেই সমস্ত গ্রহগুলির মধ্যে এই ক্ষমতা ছিল, তারা হয়ে গেল কি না, কুলীন গ্রহ। আর যেই সমস্ত গ্রহগুলির মধ্যে এই ক্ষমতা ছিল না, মানে তাদের কক্ষপথে অন্যান্য কিছু আসছে, তারা তাদেরকে সরাতে পারছে না, আটকে থেকে যাচ্ছে, অর্থাৎ সে যে যাবে নিজের গতি মেনটেন করে সেটা করতে পারতো না। যারা করতে পারতো না বা যারা এই কাজটা করতে পারতো না, যেই গ্রহগুলো, তাদেরকে কি বলা হলো না, বামন গ্রহ বলা হলো। ঠিক আছে, তাহলে ক্লিয়ার এইটুকু। তাহলে এইবার আমরা দেখবো স্টেপ বাই স্টেপ বা সিস্টেমেটিক ওয়েতে কিভাবে কি ফরমেশন হয়েছিল। তাহলে প্রথমে কি সৃষ্টি হয়েছিল? প্রথমে মহাকাশে কি বা বিশ্ব ব্রহ্মাণ্ডে বা মহাবিশ্বে কি সৃষ্টি হয়েছিল? নীহারিকা সৃষ্টি বা নেবুলা সৃষ্টি হয়েছিল। সেই নেবুলাটা কেমন আকারে থাকতো না, একটা মেঘপুঞ্জ, হয়তো মানে মেঘপুঞ্জের আকারে ভেসে ভেসে বেড়াতো, যেটি ছিল অনুজ্জ্বল। কেন তোমরা একটু আগে দেখেছিলা এই যে অনুজ্জ্বল নীহারিকা, তাই তো? তাহলে নীহারিকাটা কেমন বা নেবুলাটা কেমন হবে না, অনুজ্জ্বল হবে, যার কোনো জ্যোতি থাকবে না, বা জ্যোতি থাকলেও খুবই স্বল্প পরিমাণে। তাহলে এই যে মেঘের মতো দেখতে, অনেকটা মেঘের মতো থাকতো এই নীহারিকাটা, তাহলে এইটাকে বলা হতো নীহারিকা বা নেবুলা। এই নীহারিকা থেকে সৃষ্টি হলো কি না, নক্ষত্র সৃষ্টি হয়েছিল। তাহলে নীহারিকা থেকে কি সৃষ্টি হয়েছিল না, নক্ষত্র বা স্টার সৃষ্টি হয়েছিল। তার মধ্যে কি থাকতো? প্রচুর পরিমাণে হাইড্রোজেন, হিলিয়াম থাকতো। তো সেই জন্য সেটা প্রচুর পরিমাণে উজ্জ্বল থাকতো, প্রচুর উষ্ণ এবং উজ্জ্বল। তো যখন আস্তে আস্তে কি হয়, যখন একটা তারার মধ্যে বা স্টারের মধ্যে এত পরিমাণে হাইড্রোজেন, হিলিয়াম আছে, একটা সময় কি হয়, সে আর রাখতে পারতো না, তার ভেতর থেকে হাইড্রোজেন এবং হিলিয়াম গুলো কম হতে শুরু করতো। তাই জন্য সে কি হতো, মানে হাইড্রোজেন হিলিয়ামের কমতির জন্য সে হয়তো একটু অনুজ্জ্বল হয়ে যেত, বা এই যে এগুলোর কমতির জন্য তার যে উষ্ণতাটা একটু কমে যেত। তখন যেহেতু ভেতর থেকে জিনিসটা বেরিয়ে যাচ্ছে, কারোর মধ্যে থেকে কোনো জিনিস যদি আমরা, ধরো কোনো একটা ঘনত্ব জিনিস আছে, তো সেই ঘনত্বটাকে যদি আমরা কমিয়ে দিই, তাহলে সেটা ফেপে উঠবে। যখনই সেটা ফেপে উঠতো, সেটা বড় হয়ে উঠতো, তখন সেটা রেড জায়ান্টে বা লাল দানবে পরিণত হতো। সেই রেড জায়ান্ট থেকে ধীরে ধীরে আমরা সুপারনোভা বিস্ফোরণ দেখতে পাবো, এবং আলটিমেটলি কি করে একটা নক্ষত্র বা তারা শেষ পর্যায়ে যায় সেটা দেখতে পাবো। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি কি বললাম, যে মহাবিশ্বে গ্রহ, এই নক্ষত্র ফক্ষত্রগুলো সৃষ্টির আগে কি থাকতো, কি হিসেবে থাকতো ওরা না, একটা কি হিসেবে থাকতো, একটা নীহারিকা বা নেবুলা হিসেবে থাকতো, যেটা
একটা মেঘপুঞ্জের মতো দেখতে লাগতো। কিসের মতো দেখতে লাগতো? না একটা মেঘপুঞ্জের মতো দেখতে লাগতো, যেটা খুবই অনুজ্জ্বল থাকতো। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে না নেবুলা, বা কি বলে বাংলা থেকে কি বলে নেবুলাকে? নীহারিকা, তাই তো? তাহলে যখন নীহারিকাটা সৃষ্টি হলো তখন সেই নীহারিকাতে সমস্ত কিছু ছিল, কিন্তু কম কম পরিমাণে ছিল, তাই জন্য এর উষ্ণতাটা খুব কম থাকতো। এবার আস্তে আস্তে কি হলো, এইটার মানে এই নীহারিকা থেকে কি সৃষ্টি হলো না স্টার বা নক্ষত্র সৃষ্টি হলো, তাই তো? এই নক্ষত্র যখন সৃষ্টি হলো, বলে না কোনো মানুষের মধ্যে ইমপ্রুভমেন্ট আসে, তেমনই নীহারিকা থেকে ইমপ্রুভমেন্ট এসে কি তৈরি হলো না একটা নক্ষত্র তৈরি হলো, বা কি তৈরি হলো? এটা হচ্ছে স্টার, বা বাংলায় যাকে বলা হয় নক্ষত্র। এই নক্ষত্রের মধ্যে কি থাকতো? প্রচুর পরিমাণে হাইড্রোজেন থাকতো, হিলিয়াম থাকতো, হাইড্রোজেন হিলিয়াম প্রচুর পরিমাণে থাকতো। এবার প্রচুর পরিমাণে হাইড্রোজেন হিলিয়াম থাকতো এবং এর টেম্পারেচার এতটাই পরিমাণে পৌঁছে গেছিল যে এটা মানে এর ভেতর দিকে এটা প্লাজমা আকারে থাকতো। অর্থাৎ তোমরা যদি বুঝতে পারো আগুনের লাভাগুলো কিরকম আকারে থাকে, পৃথিবীর অভ্যন্তরে যে কোর আছে বা কেন্দ্রমণ্ডল আছে, তার উপরে গুরুমণ্ডল, সেখানে আগুনের লাভাগুলো কিরকম অবস্থায় আছে না প্লাজমা আকারে আছে, তাই তো? তার টেম্পারেচারও কিন্তু বিশাল। এই যে টেম্পারেচার, এত টেম্পারেচারের মধ্যে থাকতো, এর টেম্পারেচার ছিল প্রায় ৬০০০ ডিগ্রি সেলসিয়াস। এত পরিমাণে তাপমাত্রা ছিল এর, এবং এর উজ্জ্বলতাও ছিল প্রচুর, এত পরিমাণে উজ্জ্বল ছিল এ, যাকে তাহলে একে কি বলা হয়? মানে এই যে স্টারের ভেতরে বা তারার ভেতরে এত পরিমাণে ছিল, উষ্ণ ছিল, এবং এত পরিমাণে হাইড্রোজেন হিলিয়াম ছিল, যার তাপমাত্রা ছিল ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ভেতরে কি ছিল? এটা প্লাজমা আকারে ছিল। এবার আস্তে আস্তে কি হয়ে যায়, কথায় আছে না বেশি খাবার থাকে না ফেটে যায় বা বেরিয়ে আসে, ঠিক তেমনই এটা যখন আস্তে আস্তে হাইড্রোজেন হিলিয়াম গুলো কমতে শুরু করলো, মানে কি হলো যে এটা তো জমাটবদ্ধ আকারে ছিল, তো ভেতর থেকে যখন হাইড্রোজেন হিলিয়াম গুলো কমতে শুরু করলো আস্তে আস্তে, অর্থাৎ আস্তে আস্তে হাইড্রোজেন হিলিয়াম বেরিয়ে গেল, তখন এর ভেতরটা কি হয়ে গেল? ফাঁপা হয়ে গেল। এর ভেতরটা ফাঁপা হলে কি হয়? জিনিসটা আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাই তো? তো আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি হলো? এটা একটা রেড জায়েন্টে পরিণত হলো। কিসে পরিণত হলো? না রেড জায়েন্টে পরিণত হলো, তাই তো? তাহলে যখন রেড জায়েন্টে পরিণত হলো তখন কি কমলো এর কাছ থেকে? হাইড্রোজেন এবং হিলিয়ামের পরিমাণটা কমে গেল। তাহলে এটার কি উজ্জ্বলতা ঠিক আগের মতো থাকবে? থাকবে না, এটার উজ্জ্বলতাটাও এখান থেকে কমে গেল, তাই তো? এবার যেহেতু এখান থেকে এমন না যে সব তারার সঙ্গে এমন ঘটনা ঘটবে, কিছু কিছু তারার সঙ্গে এমন ঘটনা ঘটে, তো যখন এটা এই রেড জায়েন্টে বা লাল দানবে পরিণত হলো, কিসে পরিণত হলো? এটাকে কি বলা হয়? না রেড জায়েন্ট বা লাল দানব। রেড মানে লাল, জায়েন্ট মানে দানব। যখন এটা লাল দানবে পরিণত হলো, তাহলে এর মধ্যে কিসের খামতি আছে? না হাইড্রোজেন হিলিয়ামের পরিমাণ কম আছে, তাই তো? এই তারার মধ্যে এটাও কিন্তু একটা স্টার, এটা এখনো অন্য কোনো পর্যায়ে যায়নি, এটা সবে নক্ষত্র থেকে রেড জায়েন্টে পরিণত হয়েছে, যার আকারটা কিন্তু বড় হয়েছে। এমন না সবার আকার বড় হবে, কিছুটা হয়তো এর থেকে অনেকটা পরিমাণ বড় হয়েছে। এবার যখন তার আকার একটা সার্টেন লিমিট অবধি যায়, আমি আসছি কতটা বড় হয়, তো যখন এর আকার কিছুটা ছোট হয়, মানে অবশ্যই স্টারের থেকে তো বড়, কিন্তু যতটা বড় হওয়ার কথা ছিল ততটা বড় নয়, যখন এটা একটা সার্টেন লিমিট অবধি বড় হয়, তখন এটা কিসে পরিণত হয়? কিসে পরিণত হয়? না একে বলা হয় শ্বেত বামন। কি বলা হয় একে? শ্বেত বামন বা হোয়াইট ডুয়ার্ফ। কি বলা হয় একে? হোয়াইট ডুয়ার্ফ বা শ্বেত বামন। তাহলে এর মধ্যে কি কি কমলো? যখন রেড জায়েন্টের কি হলো আকারটা ছোট হয়, তখন কি হয়? এখান থেকে হোয়াইট ডুয়ার্ফের সৃষ্টি হয়। এবার এটা তো প্রচুর চমকানো ছিল, এটা তো প্রচুর উজ্জ্বল ছিল, এখানে গিয়ে উজ্জ্বলতা কমে গেছে, আর এখানে গিয়ে যখন উজ্জ্বলতাটা আরো কমে যায়, যখন এটা উজ্জ্বলতা আরো কমে যায়, তখন এটা কিসে তৈরি হয়? না হোয়াইট ডুয়ার্ফ। তাহলে এখানে কি হচ্ছে? না উজ্জ্বলতা কমে যাচ্ছে,
উজ্জ্বলতা কি হচ্ছে, হোয়াইট ডোয়ার্ফে বা শ্বেত বামনে গিয়ে উজ্জ্বলতা কমে যাচ্ছে। এবার যখন উজ্জ্বলতা থাকলোই না, এমন পর্যায়ে যায় যে উজ্জ্বলতা আর একটুও পরিমাণে থাকে না, অর্থাৎ শ্বেত বামনে যেটুকু পরিমাণে উজ্জ্বল আছে বা উষ্ণতা আছে, আলটিমেট পর্যায়ে কি হয়, এর উজ্জ্বলতা আর থাকেই না। তখন এটা কিসে পরিণত হয়, তখন এটা পরিণত হয় ব্ল্যাক ডোয়ার্ফ বা কালো বামন। কিসে পরিণত হয় এটাকে তখন, না ব্ল্যাক ডোয়ার্ফ, অর্থাৎ এখানে উজ্জ্বলতা একদমই থাকে না, তাই তো? যখন উজ্জ্বলতা একেবারেই কমে গেল তখন ওর পরিণতি কি হলো, না ব্ল্যাক ডোয়ার্ফ। তাহলে এই যে নেবুলা সৃষ্টি হয়েছিল, নেবুলা থেকে তারা বা নক্ষত্র এলো, তারপরে রেড জায়ান্ট থেকে আলটিমেট পর্যায়ে কি গেল, না ব্ল্যাক ডোয়ার্ফ। এভাবেই তারার সমাপ্তি ঘটলো, লাস্ট স্টেজ। হয়তো সব তারা কিন্তু ওই পর্যায়ে যায় না, তারাগুলো আমাদের সৌরজগৎ থেকে অনেক অনেক দূরে অবস্থান করে, তাই জন্য আমরা তারাগুলোকে ছোট দেখি, তাই তো? কিন্তু সব তারার কিন্তু ওই স্টেজটা আসে না। এবার এটা আমি কি বললাম, যে যখন ছোট হয় তখন শ্বেত বামন হয়। এবার ধরো যদি এইটার পরিমাণটা আরো বড় হয় তখন কি হবে, যখন এইটার পরিমাণটা আরো বড় হয় তখন কি হয়, এটা একটা বিস্ফোরণ ঘটে। বেশি বড় বলে না, যদি আমি একটা বেলুনকে বেশি ফলাই কি হবে, ফেটে যাবে। ঠিক তেমনি এইটা এত পরিমাণে বড় হয়ে যায় যে ও ধরে রাখতে পারে না, ও ভড়কে যায়। কখনো হয় না যে মনের মধ্যে রাগ পুষে 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 পেট ফুলে গেল, ব্যাস ফেটে গরম হয়ে বেরিয়ে গেল, তাই তো? তখন কি হয়, একটা বিস্ফোরণ ঘটে। কি ঘটে, একটা বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণটাকে কি বলে, আমি একটু আগেই বললাম সুপারনোভা। সেটা এই পর্যায়ে আসে সুপারনোভা বিস্ফোরণ, বা আবার এটাকে অনেক সময় কি বলা হয়, বিস্ফোটক তারা বলা হয়। এটাকে কি বলা হয়, তারাটাকে কি বলে, বিস্ফোটক তারা। তাহলে এই পর্যায়ে কি হয়, সুপারনোভা, একটা বিশাল বিস্ফোরণ হয়। সব ক্ষেত্রে কিন্তু হয় না, আমি বারবার বলছি, আমি কিছু কিছু ক্ষেত্রে বলছি যে সব তারার এই সুপারনোভা বিস্ফোরণ হয়, তাহলে কিন্তু আর টেকার উপায় থাকবে না। তাই জন্য কিছু কিছু তারার ক্ষেত্রে হয় এগুলো, কিন্তু আমাদেরকে বেসিক টার্ম গুলো জেনে রাখতে হবে। এবার যদি এইখান থেকে রেড জায়ান্ট থেকে কি হলো, যদি এটার পরিমাণটা বড় হয়, বিস্ফোরণ হয়, কি হয় না সুপারনোভা হয়। এই সুপারনোভাটা তো বিস্ফোরিত হচ্ছে, তাই না? তখন কি হয়, যদি কোনো কিছু বিস্ফোরণ হয়, কোথাও আমি একটা বম ফেললাম, কি হলো, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ঠিক তেমন ভাবেই যখন এই তারাটা বিস্ফোরিত হয়, ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তখন কি হয়, কিছু কিছু ফর্ম তৈরি হয়। 3 রকম ফর্ম তৈরি, একটা হচ্ছে নিউট্রন, একটা কি বললাম, একটা হচ্ছে নিউট্রন, আর একটা হচ্ছে পালসার, আর একটা হচ্ছে কোয়াসার। এই 3টে ফর্ম তৈরি হয়, তাই তো? 3টে রকম ভাবে তৈরি হয়। অর্থাৎ নিউট্রনটা কি, যেটা সব থেকে বড় টুকরো থাকে তাকে বলা হয় নিউট্রন। এটা কি হবে, সব থেকে বড় টুকরো থাকবে। আর যার চুম্বকত্ব খুব বেশি, মানে চৌম্বকীয় ক্ষমতা, আকর্ষণ ক্ষমতা খুব বেশি, তাকে বলা হয় কুয়াসার। এবং যেটা খুবই চমকালো হয়, তাই না? বোম বিস্ফোরণের ফলে কি হয়, কিছু কিছু জায়গায় আগুন ছিটকে পড়ে, কিছু কিছু জায়গায় পাথর ছিটকে পড়ে। ঠিক তেমন ভাবে সুপারনোভা বিস্ফোরণের ফলেও এরকমটা হয়। হয়তো একটা বড় খন্ড থাকলো, একটা মানে একটা ছোট খন্ড, একটা তার থেকে ছোট খন্ড, তেমন ভাবে যেটা সব থেকে বড় খন্ড সেটা নিউট্রন হিসেবে থাকে। আর যার চৌম্বকত্ব খুব বেশি থাকে, চৌম্বকত্ব ক্ষমতা, আকর্ষণ ক্ষমতা খুব বেশি, সেটা হবে কুয়াসার। এবং যেটা খুবই উজ্জ্বল থাকে, খুব চমকালো থাকে, সেটা হচ্ছে কি না পালসার। তাহলে আমরা আগেই পড়েছিলাম মহাবিশ্ব জ্যোতিষ্ক মণ্ডলীতে যে সবকিছু নিয়ে, পালসার, তারপরে হচ্ছে গিয়ে সুপারনোভা, কৃষ্ণ গহ্বর, সব। এবার প্রশ্ন কৃষ্ণ গহ্বর আসছি আমরা। তাহলে এই সব কিছু নিয়ে জ্যোতিষ্ক মণ্ডলী, তাহলে এখানে আমরা অনেকগুলো নাম পেয়ে গেলাম, তাই তো? আর কোনো কোয়েশ্চেন থাকবে না, কোয়ারিজ থাকবে না যে কোনটা কি কিভাবে এলো, সবগুলোর ফরমেশন তোমরা দেখতে পাচ্ছ। আর যদি কোনো প্রবলেম থাকে বুঝতে, কমেন্ট করে আমি নেক্সট ক্লাসে আবার ব্যাপারটাকে বুঝিয়ে দেবো। তো যেটা বলছিলাম, সব থেকে বড় কি তৈরি হলো, না নিউট্রন তৈরি হলো, তাই তো? এবারে নিউট্রনটা কি হয়, বড় রয়েছে তো, কখনো ঠান্ডা, হয়তো কোনো শীতল বস্তুর সংস্পর্শ ছিল বা কি ছিল, তখন সেটা সংকুচিত হয়ে যায়। এত এত সংকুচিত হতে থাকে, সংকুচিত হয়ে হয়ে একেবারে ছোট্ট হয়ে যায়, তাই না? যদি আমরা কোনো কিছুকে একেবারে চেপে চুপে রাখি, কি হবে, সেটা ছোট্ট হয়ে যাবে না? ঠিক তেমন ভাবেই নিউট্রনটা সংকুচিত হতে 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 একেবারে ছোট হয়ে যায়। তখন সেটা কিসে পরিণত হয়, তখন এত পরিমাণে ছোট হয়ে যায় এবং এর ঘনত্ব বেড়ে যায়। কোনো কিছু সংকুচিত হলে কি হয়, যদি আমরা কোনো কিছুকে, ধরো কোনো একটা
স্পঞ্জ তো ভেতরে ফাঁপা, তাই না? ভেতরে দেখতে বড়, ভেতরে ফাঁপা। যদি ওটাকে আমরা ভীষণ ভাবে প্রেস করি, চাপ দিই, অনেক সংকুচিত করে ফেলি, তাই না, তখন কি হবে, ওটার সাইজটা ছোট হয়ে যাবে, কিন্তু ওর ঘনত্ব তো বেড়ে যাবে। ওর আকার ছোট কিন্তু ওর ঘনত্ব কিন্তু খুব বেশি হবে। তো ঠিক সেরকম ভাবেই এই নিউট্রন তারাটা যখন কি হয়, সংকুচিত হয়ে হয়ে খুব ছোট হয়ে যায়, তখন তাকে আমরা কি বলি না, ব্ল্যাক হোল বলি। কি বলি না, ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর, যেটার কথা আমরা জ্যোতিষ্ক মণ্ডলীতে পড়েছিলাম যে কৃষ্ণ গহ্বর। তাহলে এই কৃষ্ণ গহ্বরটা সম্পর্কে বুঝতে পারলে এটার ঘনত্ব এতটাই বেশি যে এটার ভেতর দিয়ে কোনো কিছু প্রবেশ করানো সম্ভব নয়। সূক্ষ্ম কোনো জিনিস বা যেটা যার ভেদ্য ক্ষমতা খুব বেশি, সেই জিনিসটাকেও কিন্তু এর ভেতর দিয়ে প্রবেশ করানো সম্ভব নয়। এটা তোমরা ভালো করে মাথায় রাখবে। যদি কোশ্চেন আসে যে সব থেকে ঘনত্ব বেশি কার মহাবিশ্বে, তখন উত্তর হবে কি না, ব্ল্যাক হোল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এইটুকু তো ক্লিয়ার হলো আশা করি। কিন্তু কখন এটা হোয়াইট ডোয়ার্ফ থেকে ব্ল্যাক ডোয়ার্ফে যাবে, মানে কখন এই পর্যায় থেকে অর্থাৎ রেড জায়ান্ট বা লাল দানব থেকে ওপরের দিকটা, মানে ওই হোয়াইট ডোয়ার্ফ তারপরে ব্ল্যাক ডোয়ার্ফ মানে শ্বেত বামনের দিকে কখন যাবে, আর কখনই বা সুপারনোভার দিকে আসবে, তাই না? এটা কোশ্চেন যে কত বড় হলে ওখানে, কত বড় হলে এখানে। তো একটা লিমিট আছে, একটা আয়তন আছে, যে আয়তনটা কে বলেছিলেন না, এস চন্দ্রশেখর বলে একজন বিজ্ঞানী ছিলেন, যিনি বলেছিলেন যে সূর্যের আয়তনের 1.5 গুণ। মানে 1.5 গুণ মানে কি 1.5, তাই তো? এবার 1.5 ও যা, 1.4 ও মোটামুটি তাই। এবার 1.50 1.44 কাছাকাছি, তাই না? এই 1.44টাকে আমরা 1.5 গুণই মোটামুটি ধরতে পারি, তাই তো? তাহলে 1.5 থেকে যদি আমরা 1.5 গুণ ধরতে পারি, তাহলে এস চন্দ্রশেখর বলেছিলেন যদি সূর্য থেকে 1.5 গুণ, মানে সূর্য এবং তার থেকে 1.5 গুণ, সূর্যের 1.5 গুণের ছোট, মানে সূর্যকে যদি আমরা 1.5 গুণ করি, তার থেকে ছোট যেগুলো হবে সূর্যের সঙ্গে কি হবে 1.5 গুণ। অ্যাকচুয়ালি এই মানটা হচ্ছে 1.44, যেটাকে আমরা মানে অ্যাপ্রক্সিমেট একটা রাউন্ড ফিগারে 1.5 গুণ বলে থাকি, তাই তো? তো সূর্যের যে 1.5 গুণ তার থেকে ছোট যখন হবে এই রেড জায়ান্টের আয়তন, তখন সেটা কি হবে না, হোয়াইট ডোয়ার্ফ হবে। তখন সেই ফর্মটা যাবে হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেত বামনে। এবং যখন সূর্যের আয়তনের 1.5 গুণের বা 1.44 গুণ সূর্যকে যেটা হবে, সূর্য এই বরাবর সূর্যকে যদি আমরা 1.5 গুণ করি, তার ছোট হলে কি হবে না, হোয়াইট ডোয়ার্ফ। আমি এখানে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যদি এটা সূর্য হয়, ঠিক আছে, এটাকে আমরা 1.5 গুণ করে মোটামুটি যদি এই বড় হয়, তাহলে এর থেকে ছোট গুলো হবে কি না, হোয়াইট ডোয়ার্ফ হবে। এবার এটা তো সূর্য, এর 1.5 গুণ এটা, আর এর থেকে বড় হলে কি হবে না, সুপারনোভা হবে। ক্লিয়ার এইটুকু? তাহলে এইটা কে বলেছিলেন, সূর্য থেকে 1.5 গুণ ছোট হলে সেটা শ্বেত বামনের দিকে যাবে, সূর্য থেকে 1.5 গুণ বড় হলে সেটা সুপারনোভার দিকে যাবে। এটা কে বলেছিলেন না, এস চন্দ্রশেখর, একজন একজন এই মহাকাশ বিজ্ঞানী ছিলেন, যিনি এই সম্পর্কে ধারণা দিয়েছিলেন। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক হোল, যার ঘনত্ব প্রচুর পরিমাণে বেশি, এই ব্ল্যাক হোলের কথাও কিন্তু প্রথম বলেছিলেন এস চন্দ্রশেখর। কোশ্চেনটা খুব আসে, তোমরা নোট ডাউন করে নিতে পারো যে এই ব্ল্যাক হোলের কথা প্রথম কে বলেছিলেন, তখন উত্তর হবে কি না, এস চন্দ্রশেখর। তাহলে এইটুকুর মধ্যে আর কোনো প্রবলেম নেই আশা করি। আমি একবার রাউন্ডে বলে দিচ্ছি। প্রথমে নেবুলা তৈরি হলো বা নিহারিকা থেকে সেটা কিসের স্টারে পরিণত হলো, সেই স্টারের মধ্যে প্রচুর পরিমাণে হাইড্রোজেন হিলিয়াম থাকতো এবং এটার উষ্ণতা খুবই থাকতো, যেটা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটা প্লাজমা আকারে থাকতো। তারপরে এই তারা থেকে যখন হাইড্রোজেন হিলিয়ামের পরিমাণ কমতে থাকলো, তখন এটা আকার একটু বড় হয়ে গেল, তখন সেটা কিসে পরিণত হলো না, রেড জায়ান্ট বা লাল দানবে পরিণত হলো। এবার লাল দানবের আয়তন যদি সূর্যের 1.5 গুণের কম হয়, তখন সেটা শ্বেত বামনে পরিণত হবে এবং তার উজ্জ্বলতাটা খুবই কমে যাবে। যদি আর একদম কমে গেলে সেটা ব্ল্যাক ডোয়ার্ফ বা কালো বামনে। এবং যদি এই রেড জায়ান্টের বা লাল দানবের আকারটা সূর্যের 1.5 গুণের বেশি হয়, তখন সেটা সুপারনোভাতে পরিণত হবে। সুপারনোভা একটা বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ফলে এই সুপারনোভা তারাটা খন্ড খন্ডে বিভক্ত হয়ে যাবে, যেখানে কি কি তৈরি হবে, নিউট্রন, পালসার, কুয়াসার। এই নিউট্রন তারাটা বড় আকারের হয়, পালসার তারাটার
মানে চমকত্ব বা উজ্জ্বলতা খুব বেশি হয় এবং কুয়াশার তারাটার চৌম্বকত্ব খুব বেশি হয়। এই নিউট্রন তারাটা যখন সংকুচিত হয়ে 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 ছোট হয়ে যাবে তখন সেটা ব্ল্যাক হোলে পরিণত হয়। তাহলে আমাদের পৃথিবীর জন্য খুবই খাতরা কে বা ভয়ঙ্কর কে না ব্ল্যাক হোল। যদি একবার পৃথিবীতে আসে, পৃথিবীকে ভেদ করে অপর প্রান্তে, যদি এটা পৃথিবী হয় এখান দিয়ে আসবে, পৃথিবীকে ভেদ করে এই প্রান্ত দিয়ে বেরিয়ে যাবে, মানে ভেতরে পড়ে থাকবে না। এতটা পরিমাণের ঘনত্ব বেশি বা এতটা পরিমাণে শক্তিশালী এটা। যদিও সেটা আসা অনেক 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 বহু বছর দেরি আছে, কিন্তু তবুও আমাদের জেনে রাখা প্রয়োজন। তাহলে এইটুকু তো ক্লিয়ার আশা করি। যাদের কোনো প্রবলেম থাকবে বা বুঝতে কোথাও অসুবিধা হবে তারা অবশ্যই কমেন্ট করো।